অভ্যুত্থান এটা গাঠনিক শক্তি দেয় জনগণকে, নতুন ভাবে নিজেদেরকে গঠন করার শক্তি দেয়। গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, কিভাবে ব্যর্থ হয়েছে আমরা একটু বিস্তারিত জানতে চাই আপনার। এবং এই সরকারের চরিত্রটা হচ্ছে এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, কথা খেয়াল করবেন। এটা এই দায়ভারটা আসলে কার বলে আপনি মনে করেন? না, সেটা সভাপতি উপদেষ্টাকে যখন কেউ প্রস্তাব করে, এটা ডক্টর ইউনূসের তার দায়। নৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি কোনো আস্থার সংকট তৈরি হয়েছে কিনা আপনি কি মনে করেন? রাজাকার সংজ্ঞায়িত নিয়ে আসলে কেউ কোনো ধরনের কাজ করেছে কিনা? রাজাকার সংজ্ঞাটা ডেফিনেটলি হয়তো আছে বা করা দরকার, আপনার সঙ্গে আমি একমত। আওয়ামী লীগের জন্য কি এটা আশীর্বাদ হয়ে উঠবে কিনা আপনার? না, আমি মনে করি না। চিন্ময়দার সম্পর্কে আপনার কাছে কিছু প্রশ্ন করবো। আপনি অন্য কথা বাদ দেন, যে ভারতের যে জোকার যেগুলো যাদেরকে আপনার সাংবাদিক লাফালাফা যেরকম কথাবার্তা বলে, এদেরকে বাদ দিন। আপনি এই জোকার বা যে হনুমানদের কথা বাদ দিন। ৭১ এবং ২৪কে একসাথে দাঁড়া করানো হচ্ছে, এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা কি উচিত কিনা? বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী স্যার? খুব আশাবাদী। সংযুক্ত হয়েছি জীবন যুক্তি জিজ্ঞাসা নিয়ে আমাদের এই পথ চলা। আজকে আমরা কথা বলবো অন্তর্বর্তীকালীন সরকার, বাংলাদেশের প্রতিবেশী এবং সমসাময়িক রাজনীতি নিয়ে। এ বিষয়ে বিস্তারিত কথা বলার জন্য আজকে আমাদের সাথে উপস্থিত হয়েছেন লেখক, গবেষক এবং বুদ্ধিজীবী জনাব ফরহাদ মজা। জনাব ফরহাদ মজার, আপনাকে স্বাগত। অনেক ধন্যবাদ। জনাব ফরহাদ মজার, আপনার কাছে আমাদের অনেক জিজ্ঞাসা রয়েছে আজকে। আমরা প্রথমেই শুরু করব আপনার একটি মন্তব্য দিয়ে। ফরহাদ মজার, সম্প্রতি আপনি মন্তব্য করেছেন যে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছে, কিভাবে ব্যর্থ হয়েছে আমরা একটু বিস্তারিত জানতে চাই আপনার। আমি এই কথাটা বলেছি দুটো কথা মনে রেখে। একটা হচ্ছে আমার নিজের প্রত্যাশা, পরে সহবশেষ সেই প্রত্যাশা আমি যেমন করে দেখতে চেয়েছি তেমন করে আমি কিন্তু আমার মনে হয় প্রত্যাশা পূর্ণ হয়নি। কিন্তু আরেকটা আছে একদম হিস্টোরিক্যাল, যে পসিবিলিটি ছিল এই গণ অভ্যুত্থানে, সেই পসিবিলিটি নস্যাৎ করে ফেলা হয়েছে। কেন কথাটা বলি, গণ অভ্যুত্থান মানেই কিন্তু সে জনগণ হাজির হয়, একেবারে কি বলে বর্তমান হয়, এবং সে তখন কোনো আইনের অধীন না, সে আইন প্রণয়নকারী, সে নতুন আইন তৈরি করে, সে নতুন ভাবে নিজেকে গঠন করে। এটি হলো গণ অভ্যুত্থানের মানে। গণ অভ্যুত্থান মানে এই নয় যে আপনি শুধু একটা সরকারকে উৎখাত করেছেন আর জনগণ রাস্তায়, ওটা তা না। কিন্তু জনগণই নিজেকে যখন বর্তমান করে তোলে, এটাকে বলে গণ অভ্যুত্থান। অন্য সময় সে বর্তমান কেন করে না? কারণ সে তার প্রতিনিধি পাঠায় গণপরিষদে বা জাতীয় পরিষদে, তারা আইন করে, সে আইন সে মেনে চলে। কিন্তু গণ অভ্যুত্থান মানে বিদ্যমান সমস্ত আইনকে ভেঙে নতুন ভাবে সে নিজেকে গঠন করবে, সেই উদ্দেশ্যের গণ অভ্যুত্থানটা করে। ফলে ব্যর্থ কেন হলো? কারণ আপনি গণ অভ্যুত্থানের যে মর্মটা, এই যেটা আমি একটু আগে আপনাকে বললাম, এই মর্মটা ধরতে পারলো না কেউ। গণ অভ্যুত্থান যারা নিজেরা নেতৃত্ব দিচ্ছে, কিংবা একটা বৃহত্তর আমাদের যে এলিট সমাজ যারা সিদ্ধান্ত গ্রহণ করে, বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করে, তারা এর কোনো মর্ম তারা কিন্তু ধরতে পারলো না। না ধরতে পেরে তারা কি করলো? তারা এই পুরনো সংবিধানের অধীনে, শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধানের অধীনে এটাকে ঢুকিয়ে দিল। এই কারণে আমি এটাকে ব্যর্থ বলেছি। অন্তর্বর্তী সরকারের ৪ মাসের কার্যকলাপ আপনি কিভাবে মূল্যায়িত করেন? না, আমি যদি আমার আগের প্রশ্নটা খেয়াল করুন, আমরা বলেছি যে আমরা এই গণ অভ্যুত্থান ব্যর্থ হয়েছি এই অর্থে যে আসলে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের পাওয়ার কথা, ওটা তো আমরা পাইনি। আমরা পেয়েছি একটা সরকার, এটা শিথিল, এবং এই সরকারের চরিত্রটা হচ্ছে এটা সেনা সমর্থিত উপদেষ্টা সরকার, কথা খেয়াল করবেন। এটা যদি সেনাবাহিনী এটাকে সমর্থন না করে, এই সরকার কিন্তু যে কোনো মুহূর্তেই কিন্তু টিকে থাকতে পারে। ফলে সে টিকে আছে কিন্তু একান্তই সেনা সমর্থনের উপরে। ফলে সভাপতি তার যে কাজের যে ক্ষমতা, কাজ করবার তার যে যেটাকে আমরা বলি এক্সিকিউটিভ পাওয়ার তো সে ল্যাক করে। ফলে সভাপতি এটা রিফ্লেক্ট করে সর্বত্র। আমি তার প্রত্যেকটা কাজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বত্র কাজে এই যে ডিটারমিনেশন, স্টেট পাওয়ার তো একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। ফলে স্টেট পাওয়ারে দুর্বল হলে সভাপতি যা কিছু দুর্বলতা আপনি দেখেন সমাজে, সমস্ত দুর্বলতাগুলো আমাদের এখানে হয়েছে এই গত ৪ মাসের যে কথা আপনি বলেছেন। তার মধ্যে আইন শৃঙ্খলার তো আপনার একটা আমরা দেখেছি সমস্যা, জিনিসপত্রের দাম বাড়ছে। কারণ আপনি সিন্ডিকেটকে যদি মোকাবেলা করতে চান, আপনাকে খুবই শক্তিশালী স্টেট পাওয়ার লাগবে। এখন এই সিন্ডিকেটকে আপনি অতি সহজে আপনি কি করতে পারেন? আপনি
যে মোকাবেলা করবেন, সেই মোকাবেলা করার মধ্যে এক্সিকিউটিভ পাওয়ার কিন্তু আপনার নাই। আপনি যে ইচ্ছা করে পুরনো আইন বাদ দিতে পারেন বা বিভিন্ন আমদানি রপ্তানি যে সকল এই কি বলে বিদ্যমান যে ব্যবস্থা, এটা যে আপনি হস্তক্ষেপ করতে পারেন, আপনি সিদ্ধান্ত নিতে পারেন, সেই সিদ্ধান্ত নেবার আপনার ক্ষমতা আপনার নাই। 2 নম্বরটা আমি খেয়াল করেন, তারা কিন্তু নিয়েছে একজন উপদেষ্টা, তিনি কিন্তু ব্যবসায়ীদের তরফ থেকে। দ্যাটস এ ভেরি ব্যাড ডিসিশন। কারণ ব্যবসায়ীদের প্রতিনিধি আকারে নেওয়া মানে কি, আপনি অলরেডি যেটাকে বলে কনফ্লিক্টস অফ ইন্টারেস্ট, ইনি তো ব্যবসায়ীদের স্বার্থ দেখবে, জনগণের স্বার্থ তিনি দেখবেন। ফলে তার উচিত ছিল আরেকজন কোনো ইকোনমিস্টদেরকে ওই জায়গায় দেওয়া, বাণিজ্য কিংবা ইভেন ফাইন্যান্সেও যারা রিয়েলি ইকোনমিস্ট, যাদের কোনো ব্যবসা থেকে তারা আসে না। তারা ব্যবসায় বান্ধব হতে পারে, দ্যাটস ডিফারেন্ট থিং অলটুগেদার। আর ব্যবসা বলতে তো ভাগ করতে পারবো, আমাদের বিনিয়োগ বান্ধব এবং এখানে কর্মসংস্থান যারা তৈরি করে তারা, আর যারা শুধু ব্যবসা করে। কিন্তু আপনি যে রাষ্ট্র চলে, যে রাষ্ট্রটার মূল যে অর্থনৈতিক তার যে পরিসর, এটা যদি একান্তই ব্যবসায়ীদের দ্বারা পরিচালিত হয়, তো এখানে আপনি কি করে জিনিসপত্রের দাম কমাবেন? এটা অ্যাবসার্ড, এটা তো সম্ভব না। ফলে আপনি যেটা আজকে আপনি আসার আগে যে আমরা আলোচনা করেছিলাম, জিনিসপত্রের দাম বাড়ছে, এই সরকারের পক্ষে জিনিসপত্রের দাম কমানো খুবই কঠিন, যদি না তারা অবিলম্বে তাদের ক্ষমতাকে তাদের হাতে আরো না নিয়ে আসে। এটা নিতে হলে আপনাকে একটা পূর্ণ ক্ষমতা সম্পন্ন আপনাকে অন্তর্বর্তীকালীন সরকার লাগবে। ফলে আপনি খালি একতরফা সমালোচনা করলে আমাদের হবে না, আমাদেরকে পলিটিক্যাল কন্ডিশনটা আমাদের একই সঙ্গে বিচার করতে হবে। কিন্তু স্যার আপনার কথা রেশ ধরে যদি আমি আপনাকে আরেকটা কথা জিজ্ঞেস করতে, তাহলে এই ব্যবসায়ীদের সংগঠন থেকে যে উপদেষ্টাকে দেওয়া হলো, তাকে অ্যাপয়েন্ট কে করলো এবং এই দায়ভারটা আসলে কার বলে আপনি মনে করেন? না, সেটা সভাপতি উপদেষ্টাকে যখন কেউ প্রস্তাব করেন, এটা ডক্টর ইউনূসের তার দায়ভার অবশ্যই। আমার সেক্ষেত্রে এটা দুর্ভাগ্যজনক যে তিনি এক্ষেত্রে আরো বিচক্ষণ তিনি হতে পারতেন, অথবা তার যেহেতু রাজনীতির অভিজ্ঞতা কম, আমি তার তিনি তো রাজনীতি করেননি বা আমাদের মতন অ্যাক্টিভিস্টও ছিলেন। মানে সভাপতি এইসব ক্ষেত্রে তার কথা বোঝানো হয়েছে যে ব্যবসায়ীদের তরফ থেকে একজন উপদেষ্টা নিতে হবে, নিন তিনি, কিন্তু তাকে আপনি বাণিজ্য মন্ত্রণালয় দিচ্ছেন কেন? আপনি যদি ব্যবসায়ীদের কাছে একজনকে নেন, আরো তো অনেক আপনার ক্ষেত্র আছে যেখানে আমাদের অনেক ব্যবসায়ী আছে কালচারালি ডেভেলপ, তার টাকা পয়সা আছে, ইনভেস্ট করতে চায়। আপনি তো এখানকার ধনীদেরকেও সাংস্কৃতিক কাজেও তো তাদেরকে উদ্বুদ্ধ করতে চান, তো এরকম একজনকে দেন। তাকে তো একেবারে আপনি ব্যবসার ক্ষেত্রে দিতে পারবেন তো কোনো কথা নেই। আরো অনেক আপনি লোকাল গভর্নমেন্ট আছে, তাকে লোকাল গভর্নমেন্টে দেন। আপনি বাণিজ্যে কেন থাকতে হবে? আপনি ব্যবসায়ীদের প্রতিনিধি নিন, সমস্যা নেই আমার, কিন্তু তাকে বাণিজ্যটাই দিবেন আপনি, এটা কেমন কথা? এতে কোনো যুক্তি নেই। স্যার, দেশে কি এখনো প্রতি বিপ্লব হওয়ার কোনো সম্ভাবনা আছে কিনা? প্রতিবিপ্লব ঘটে গেছে, আর কি হবে? এটা আমি শুরুতে বলেছি, এটাকে আমি বলেছি সাংবিধানিক প্রতিবিপ্লব। সাংবিধানিক কেন? কারণ গণ অভ্যুত্থান তো কোন সংবিধানের অধীনে ঘটে না, সে নতুন গঠনতন্ত্র বা নতুন সংবিধান সে প্রণয়ন করে। গণ অভ্যুত্থান কি করে? গণ অভ্যুত্থান এটা গাঠনিক শক্তি দেয় জনগণকে, নতুন ভাবে নিজেদেরকে গঠন করার শক্তি দেয়। সেই শক্তিটা আমি হাতে পাওয়ার পরেও এই শক্তিটা আমি ব্যবহার করি না, জনগণের পক্ষে এই ক্ষমতাটুকু আমি ব্যবহার করি না করে আমার উচিত ছিল একটা নতুন গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করা। এটা আমি করলাম না, নতুন গঠনতন্ত্র প্রণয়নের কাজ শুরু করা, এই কাজটা আমি করলাম না করে আমি করলাম কি, পুরনো ফ্যাসিস্ট সংবিধানের অধীনে আমি ক্ষমতাকে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে না? এটাকে বলে প্রতিবিপ্লব। মাননীয় উপদেষ্টা নাহিদ ইসলাম সম্প্রতি বলেছেন যে রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। আপনার কি মনে হয় এই কথার পরিপ্রেক্ষিতে যে রাজনৈতিক দল এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে কি কোনো আস্থার সংকট তৈরি হয়েছে কিনা আপনি কি মনে করেন? দেখুন, এটা তো আস্থার সংকটটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে লেজিটিমেসি। আপনি এই সরকার নিজেকে লেজিটিমেট সরকার আকারে হাজির করতে হবে, সেটা এই সরকার করেনি। এই সরকার কি করেছে সেটা হলো যে সে তার লেজিটিমেসি ড্র করতে বারবার দেখেন একই প্রণয় ফিরে যাচ্ছে। আপনি সংবিধান থেকে, আরে ভাই সংবিধানকে তো না মেনে অভ্যুত্থানটা হয়েছে, জি, আপনি তো সংবিধান মেনে অভ্যুত্থান করেন না, তাহলে আপনি সংবিধান অনুযায়ী চলতেছেন কোন দিকে? ফলে দেখা যাচ্ছে যে আপনার লেজিটিমেসি আপনি পিপলস এর কাছ থেকে নিচ্ছেন না, আপনি নিচ্ছেন সংবিধান থেকে। মানে আপনি বৈধ কেন? আপনি বলছেন আমি তো সংবিধান রক্ষা করার শপথ নিচ্ছি। যদি সংবিধান রক্ষা করার শপথই আপনি নিয়ে থাকেন, তাহলে সংবিধান সংশোধন করবার অধিকার আপনাকে কে দেবে? এই যে আপনি
এই একটা একটা জগা খিচুড়ি বাড়ি ফেলছেন। জি। জগা খিচুড়ি বাড়ি ফেলার কারণ আপনার কি হচ্ছে? স্বভাবতই তার যে দুর্বলতাগুলো প্রকাশ পাচ্ছে নানাভাবে। ফলে আপনার সেই প্রশ্ন উত্তরটা এখানের মধ্যে আপনি খুঁজে পাবেন। জি, জি। স্যার, সূত্র বলছে যে মুক্তিযোদ্ধার সংজ্ঞা বদলাচ্ছে সরকার। প্রস্তাবিত নতুন সংজ্ঞা অনুযায়ী মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণকারীরাই বীর মুক্তিযোদ্ধা থাকবেন। বাকিরা যারা ডাক্তার ছিল, আইনজীবী ছিল কিংবা সাংবাদিক এরকম যারা ছিল, তাদেরকে আ যুদ্ধ সহায়ক হিসেবে এই সরকার সম্বোধন করতে চায় বলে সূত্র বলছেন। তো আমরা কি দেখছি না যে আমাদের যারা রাজাকারের সংজ্ঞা কিন্তু এখনো ঐরকমভাবে সংজ্ঞায়িত হচ্ছে না। তো কারো ধারণা যে এই সরকার নীরবভাবে তাদেরকে একটা স্পেস দিতে যাচ্ছে, এ ব্যাপারে আপনার মতামত মানে কি? কাদেরকে স্পেস দিবে? মানে যারা রাজাকারদের কি কোনো স্পেস এই সরকার দিতে যাচ্ছে কিনা? আপনার কাছে কি না মনে দেখুন, হয়? আমরা যদি ফিরে যাই 72 তে এভাবে আমরা ভাবেন। জি, প্রথমত যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে লড়তে গিয়েছে মুক্তিযোদ্ধা হিসেবে এবং সরকার যেটা করতে চায় এটার উদ্দেশ্য তো আমাদের জানা দরকার। সেই সময় যারা বাংলাদেশে ছিল সকলেই মুক্তিযোদ্ধা, প্রথম জেনারেলি ধরে নেন। কিন্তু আমরা কেন কিছু, কিছু আমাদের নাগরিকদের আমরা এই সম্মানটুকু দিতে চাই যারা সরাসরি যুদ্ধক্ষেত্রে গেছে, জি, তার মানে তারা বুলেটের সামনে, যুদ্ধের সামনে তাদের জীবনের ঝুঁকি নিয়ে গেছে। আমরা তো ছিলাম জি, কিন্তু আমাদের সেরকম প্রত্যক্ষ কোনো ঝুঁকি আমাদের মধ্যে ছিল না, অনেকের মধ্যে ছিল না। জি, আমি যুদ্ধ করি সে ভিন্ন প্রশ্ন। কিন্তু যারা জি, এটা করতে গেছেন তাদের সেই ঝুঁকিটা ছিল না। ফলে পরবর্তীকালে যেটা হয়েছে যে আওয়ামী লীগ তো বিভিন্ন লোককে যারা মুক্তিযুদ্ধে ছিল না, যাদের হয়তো অনেকের জন্ম নাকি হয় নাই, জি, এরাও মুক্তিযুদ্ধের তালিকার মধ্যে ঢুকে গেছে। তো স্বভাবতই সরকারকে একটা আইনি সংজ্ঞা খাড়া করতে হচ্ছে, যেহেতু মুক্তিযুদ্ধের সঙ্গে অনেকগুলো সুযোগ সুবিধা পাওয়ার ব্যাপার জড়িত। আপনি জি, মুক্তিযোদ্ধা হয়ে যদি আপনি থাকেন হিস্টোরিক্যালি, তো এটা তো তর্কের বিষয় না। কিন্তু সরকারকে করতে হয় কেন? যেহেতু তার সঙ্গে অনেকগুলো সুযোগ সুবিধা জড়িত এবং এমনকি পুরস্কার দেওয়া জড়িত। ফলে সরকারকে অবশ্যই সংজ্ঞায়িত করার প্রয়োজন রয়েছে। কিন্তু যখন সে সংজ্ঞায়িত করছে, এটা আমি জানি না। জি, যেমন ধরুন বিশ্রামগঞ্জে যে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, তিনি যে একটা মুক্তিযোদ্ধা হাসপাতাল করেছেন, তারা কি ছিল? তারা কি মুক্তিযোদ্ধা ছিল? নাকি না, তারা সহায়ক ছিল? এটা তাদের কথায় পরিষ্কার হয় নাই। আমি বলব যে তখন তো এই ডাক্তাররা একটা বিশ্রামগঞ্জে এই যে তারা একটা ফিল্ড হসপিটাল বলে এটা। মুক্তিযুদ্ধের ফিল্ড ফিল্ড হসপিটাল। হসপিটাল। এটা তারা করেছেন ডক্টর জাফরুল্লাহ এবং তার অন্যান্য সহকর্মীরা। তো তারা তো মুক্তিযোদ্ধা ছিল। তারা তো মুক্তিযুদ্ধে, তারা যুদ্ধক্ষেত্রে এটা করেছে। ফলে আপনি ডাক্তার হলে যে তিনি মুক্তিযোদ্ধা নন, ব্যাপারটা তা না। কথা হচ্ছে তিনি ডাক্তারিটা করেছেন কোথায়? আমরা যখন একটা সময় যখন যুদ্ধ করেছিলাম সেই সময় আমরা আহতদের নিয়ে যেতাম আপনার অনেকের ডাক্তারদের কাছে, এখানকার স্থানীয় ডাক্তার মধ্যে। এমনকি যেমন ডক্টর মর্তুজা ছিলেন, জি, তিনি পরবর্তীকালে শহীদ হয়েছেন। জি, আরো অনেক ডাক্তার কাছে, তো তারা তো মুক্তিযোদ্ধা ছিলেন। তারা তো রিয়েলি ভেতরে যে যুদ্ধক্ষেত্রে গোপনে চিকিৎসা দিয়েছেন অনেক জি, আহ আমাদের সৈনিকদের, জি, মুক্তিযোদ্ধাদের। ফলে আপনাকে একটা লিগালি সরকার এটা মুক্তিযোদ্ধা নির্ণয় করার অধিকার সরকারের রয়েছে। জি, এটা কি প্রসেসে তারা করছেন এটা পুরোটা আমার জানা নেই। কিন্তু জি, এডুকেটিভ সরকার অবশ্যই রয়েছে জি, এবং করা দরকার বলে মনে করি। আওয়ামী স্যার, লীগের আমলে যে একটা বিতিকিচ্ছির অবস্থা মুক্তিযোদ্ধা নিয়ে, জি, এটাকে অবশ্যই তার একটা অবসান হওয়া দরকার। জি। এটার কোনো সন্দেহ নেই। স্যার, আমরা তো মুক্তিযোদ্ধাদের নিয়ে আ প্রতিবার অনেক সরকারই এসে তাদের মতো করে সংজ্ঞায়িত করার চেষ্টা। রাজাকার সংজ্ঞায়িত নিয়ে আসলে কেউ কোন ধরনের কাজ করেছে কিনা? যে আসলে রাজাকারের সংজ্ঞাটা ডেফিনিটলি হয়তো হয়তো আছে বা করা দরকার। আপনার সঙ্গে আমি একমত। কিন্তু রাজাকারের প্রশ্নটাতে কম বেশি রিজলভ হয়ে গেছে আমাদের। জি, এটাকে নতুন করে তো আনবার দরকার নেই। রাজাকার তো কোনো রাষ্ট্রের চোখে তো এটা কোনো বড় প্রবলেম না। কারণ আপনি তো তাকে যাদের বিচার হবে তাদের বিচার হয়ে গেছে। বাকিরা দেশের নাগরিক। ফলে আমাদের এই পুরনো ৭২ সালের কথা তুলে এই বিভক্তি আনবার তো কোনো দরকার নাই। প্রয়োজন নাই এই জিনিসটা আপনার আনবার। কারণ আপনি যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে বা যারা এভাবে রাজাকার আকারে পরিচিত ছিল, তারা তো আমাদের সমাজের মধ্যে মিশে গিয়েছে, জি, সমাজের মধ্যে ইন্টিগ্রেটেড হয়েছে। ফলে বৃহত্তর সমাজের স্বার্থে আমি মনে করি না যে রাজাকারের কোনো নতুন কোনো সংজ্ঞার দরকার আছে। জি, জি। আমরা ক্লিয়ার স্যার। স্যার, আমরা পরবর্তী প্রশ্নতে যাব স্যার। রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছে। কিন্তু সমন্বয়করা বলছেন যে শুধু নির্বাচনের কারণেই গণঅভ্যুত্থান হয়নি। নির্বাচন এবং সংস্কার নিয়ে আপনার ভাবনা জানতে চাই। না, ১ম হলো যে তারা যখন নির্বাচন চাইছেন, তারা কিসের নির্বাচন চাইছেন আমাদের কাছে কিন্তু স্পষ্ট। ঠিক আছে? জি, এবং যারা ছাত্রদের তরফে যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তারা তো ঠিকই বলছেন যে আমরা কি সিম্পল আওয়ামী লীগকে সরিয়ে আরেকটা নির্বাচনের মাধ্যমে
আমরা আরেকটি রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবার জন্য কি হয়েছে কাজটা? তা তো হয়নি। আমরা তো আসলে একটা সংস্কার, আমি তো সংস্কারের চেয়ে আরেকটু বেশি বাড়িয়ে বলি, আমি তো আর এক কাঠের চড়া বলি। আমি বলছি আমাদেরকে নতুনভাবে গঠন করবার আমাদের জন্য আমরা গণপ্রত্যানটা হয়েছি। জি ফলে তা যদি হয়ে থাকে তাহলে রাজনৈতিক দলগুলিকে পরিষ্কার করতে হবে তারা কি নির্বাচন চান। তারা কি গণপরিষদ নির্বাচন চান যাতে একটা নতুন গঠনতন্ত্র প্রণীত হবে বা একটা খসড়া গঠনতন্ত্র পাশ হবে? তারা কিসের নির্বাচন চান? তারা কি একটা স্থানীয় সরকার নির্বাচন চাইছেন? তারা কি একটা জাতীয় সরকার নির্বাচন চাইছেন? যদি তারা একটা জাতীয় সরকার নির্বাচন চান তাহলে সেই জাতীয় সরকারটা কোন সংবিধানের অধীনে হবে এটা তো আলোচনার বিষয় আছে। জি ঠিক আছে না? আবার 4 নাম্বার, এই সরকার যেহেতু তার বৈধতা এখনো প্রমাণিত করতে পারেনি, ফলে স্বভাবতই তাকে এমন একটা নির্বাচন দিতে হবে যেখানে আপনি 2/3 ভোটে এই সরকার চাইবে সে একটা বৈধভাবে ক্ষমতা এসেছে, এটা সাংবিধানিকভাবে প্রমাণ করা। তাহলে কি নির্বাচন আপনি চাইছেন? এরও তো আলোচনার বিষয়। জি আপনি যেখানে নির্বাচন চাই নির্বাচন চাই বললে তো হবে না। আর দ্বিতীয়ত নির্বাচন কথাটা বললে সমস্যাটা দাঁড়ায় যে জনগণের মধ্যে সংস্কার কিংবা গঠনের যে আকাঙ্ক্ষা রয়েছে এবং তার জন্য যে লড়াই চলছে, যে তর্ক বিতর্ক চলছে, রাজনৈতিক দলগুলো তার বিপরীতে দাঁড়ায়, জি তারা জনগণের শত্রু হিসেবে হাজির হয়। এটা তো তাদের করা উচিত না। তারা আমাদের মধ্যে আলোচনা করার দরকার তারা কি ধরনের নির্বাচন চান। তারা কি সরকার নির্বাচন চাইছেন? তাহলে না। তারা কি গণপরিষদ নির্বাচন চাইছেন? তাহলে সংস্কারের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যখন বলতে পারবে যে সংস্কারের পরে গণপরিষদ নির্বাচনের দ্বারা আমরা সেই সংস্কার গ্রহণ করব কিংবা করব না, কিংবা ম্যান্ডেট হবে, ম্যান্ডেটে যদি এটা এসে যায় সেই সংস্কারের ভিত্তিতে নতুনভাবে আমাদের নির্বাচন হবে। আগে তো আপনি এই সংবিধানের সংস্কার করবেন, এই যে পুরনো ফ্যাসিস্ট সংবিধান রয়েছে তাকে একটা গণতান্ত্রিক সংবিধানে আনবেন, অন্তত টলারেবল আমার মতো না হলো। আমি তো একটা ডেফিনেটলি একটা পূর্ণ গণতান্ত্রিক সংবিধান চাই। জি আমার মতো না হলো একটা মোটামুটি কি টলারেবল হতে হবে, সকলের কাছে গ্রহণযোগ্য একটা জায়গাতে পৌঁছাতে হবে। নির্বাচন তো তারপরে হবে। আপনি এখন নির্বাচন করছেন কি জন্য? আমি তো রাজনৈতিক দলগুলো কার কথা শুনি নাই যে তারা আসলে কি নির্বাচন চান। তারা কি সরকার নির্বাচন চাইছেন, নাকি তারা গণপরিষদ নির্বাচন চাইছেন, নাকি তারা স্থানীয় সরকার নির্বাচন চাইছেন? ডাজন্ট মেক এনি সেন্স। তারা স্থানীয় সরকার নির্বাচন চাইতে পারেন, কারণ স্থানীয় সরকার আমাদের এখন দরকার আছে। দরকার আছে একটা দরকার আছে, কারণ পুরনো যে স্থানীয় সরকারগুলো রয়েছে এটা ঠিকমতো কাজ করছে না। ফলে আমরা বলতে পারি ঠিক আছে ইউনো আছে, ফলে একটা স্থানীয় সরকার নির্বাচন হোক এবং গ্রামাঞ্চলে আমরা একটা ভালোভাবে একটা ভালো জায়গা আমরা থাকি, সেটা হতে পারে। এগুলো তো আলোচনার বিষয়। কিন্তু ডেফিনেটলি মূল কথাটা হচ্ছে এই যে আমরা অবশ্যই একটা আমাদের পুরনো খোল নলচে পাল্টিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে শুরু করতে চাই। সে নতুনভাবে শুরু করার ক্ষেত্রে আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের সহযোগিতা করুক, এটাই আমাদের প্রত্যাশা, এটাই তো আমরা চাই। জি ঠিক জি আছে? জি স্যার স্যার আমরা দেখলাম যে বাজার নিয়ন্ত্রণে এই সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে সিন্ডিকেট আগের মতোই আছে এবং চাঁদাবাজি হাত বদল হয়েছে মাত্র জনগণের জীবন প্রায় দুর্বিষহ আমরা বলতে পারি এমন পরিস্থিতি কি আবার আওয়ামী লীগের জন্য কি এটা আশীর্বাদ হয়ে উঠবে কিনা আপনার না, কাছে আমি কি মনে মনে করি না। আমি মনে করি যে শুনুন, একটা হচ্ছে পলিটিক্যাল কোশ্চেন আওয়ামী লীগ একটা ফ্যাসিস্ট শক্তিকে রিপ্রেজেন্ট করতো। এবং আপনি দেখুন আমাদের অর্থনৈতিক অবস্থা যদি তুলনা করি পাকিস্তানের তুলনায়, তো তখন আগে জি মানে স্বাধীনতার আগের যে পুরো পাকিস্তান তার তুলনায় তো ভালো হয়নি। না আপনি কি বাংলাদেশি কেউ বলে যে আমি আবার পাকিস্তানে চলে যাবো? না কেউ বলে না। ঠিক তেমনি 5ই অগস্টে একটা গণঅভ্যুত্থান হয়েছে। জি আপনি আওয়ামী লীগকে আগের জায়গায় আপনি ফিরে যেতে পারবেন না। আওয়ামী লীগের বদল হতে হবে। বদল হওয়ার মধ্যে দিয়ে আওয়ামী লীগ নামে আসবে না, কোন নামে আসবে এটা আমরা এখনো জানি না। ফলে আমি তার কোনো সম্ভাবনা দেখি না। তার একটা সম্ভাবনা হতে পারে, সেটা হচ্ছে একটা কোনো অভ্যুত্থান, কোনো একটা করা, কোনো একটা একটা অবৈধ পথে বা জনগণের ইচ্ছার বিপরীতে তারা ক্ষমতা দখলের চেষ্টা করা। হয়তো দিল্লির সহায়তায় কোনো না কোনো গ্রুপ এটা করতে পারে। তার ফল হবে গৃহযুদ্ধ। এটা মনে রাখবেন। ফলে আওয়ামী লীগের এরকম কোনো চিন্তা তার মাথায় থাকা উচিত না। এবং এই গৃহযুদ্ধ শুধু আওয়ামী লীগকে ধ্বংস করবে না। এই গৃহযুদ্ধ ভারতকে খণ্ড-বিখণ্ড করে ফেলবে। কারণ এখানে ভারত জড়াতে হবে। কারণ আমি মনে করি যে এটার পসিবিলিটিও অত্যন্ত কম। যেটা আপনি এই দেখেছেন ইদানিং জি আপনার যে ভারতের যে কণ্ঠস্বর বদলাচ্ছে, তাদের বিভিন্ন সংবাদপত্রের এই বিভিন্ন রকম কথাবার্তা একটু তো গলা বদলাচ্ছে তাদের। জি ফলে আমি এটা বোঝা যাচ্ছে যে তাদেরকে এই রিয়ালিটি মেনে নিতে হবে। এই হাসিনাহীন এবং আওয়ামী লীগহীন বাংলাদেশের জনগণের সঙ্গে তাদেরকে একটা সম্পর্ক করতে হবে। এটার কোনো আপনার কোনো
আমি বলবো যে এটা কোনো বিকল্প নেই, মানে দিল্লির দিক থেকে কোনো বিকল্প নেই। এবং আওয়ামী লীগ যদি কিছু চেষ্টা করে, এটা আওয়ামী লীগ এটা মারাত্মক হয়, নিজে ধ্বংস হয়ে যাবে। কারণ তারা এখনো ফিরে আসার সম্ভাবনা আছে। তাদের যে অপরাধীগুলো, খুনিদের বিচারের পরে, ঠিক যেমন করে জামাত ইসলামী আপনার ক্ষেত্রে হয়েছে, তাদের খুনিদের বিচারের পরে তো আওয়ামী লীগের আসার সম্ভাবনা আছে। কিন্তু সেই ক্ষেত্রেও আওয়ামী লীগ হয়তো নাম বদলে আসতে হতে পারে, আমরা জানি না এখনো। এই দাবিতে উঠবে, যেটা ফ্যাসিস্ট নাম নিয়ে রাজনীতি করতে পারবে না। যেমন এখন জামাত সম্পর্কে আমরা বলি যে জামাত তার নাম বদলানো উচিত, কারণ আমরা তো এরকম একটা নাম দিয়ে যারা 72 সালে বাংলাদেশের জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, এই নাম নিয়ে তো বাংলাদেশ রাজনীতি করতে পারা উচিত না। ফলে জামাত ইসলামী এবং আওয়ামী লীগ উভয়ই নাম বদলানো দরকার। জি, জি। স্যার, আমরা সম্প্রতি চিন্ময় দাস সম্পর্কে আপনার কাছে কিছু প্রশ্ন করব। স্যার, চিন্ময় দাসের গ্রেফতারের পিছনে কারণ কি? আপনার মতে এই ধরনের গ্রেফতার ব্যক্তি স্বাধীনতা এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণমূলক ভূমিকার ইঙ্গিত করে কিনা, এ সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি একটু। জি জি, প্রথম আমি মনে করি যে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী, তাকে যারা গ্রেফতার করেছে তারা মূলত দুটো কাজ করতে চেয়েছে। একটা হচ্ছে এই সরকারকে টোটালি আনস্টেবল করা, যারাই করে থাকুক। এবং আমি যতদূর আমার কাছে তথ্য আছে, এটা এসছে কিছু পুলিশের পক্ষ থেকে, মানে আমাদের হয়তো নতুন আইজিপি এসছেন কিংবা নতুন পুলিশ বাহিনীর প্রধানরা এসছেন, তারা তাদের বীরত্ব প্রকাশ করার জন্য এই কাজটা করেছেন। ভূরাজনৈতিক কোনো রকম বাস্তবতাকে আমলে না নিয়ে, এবং এর যে ফলটা, কুফলটা একটা দীর্ঘ কুফল হতে পারে, এবং এটা যে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরি করতে পারে বাংলাদেশে, এটা তারা মোটেও তারা বিবেচনা করেননি। মানে ধরুন, এখানে ধরে নিচ্ছি যে বাংলাদেশে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে এই ছাত্রলীগ রয়েছে, আওয়ামী লীগ রয়েছে, RSS রয়েছে, কি আপনার ধরুন বিজেপির তাদের দালালরা রয়েছে, আমি সবই মেনে নিলাম। কিন্তু আপনি কিন্তু 5ই অগাস্টে আপনি এটা গণ-অভ্যুত্থান করেছেন। এই গণ-অভ্যুত্থানের মর্মটা কি? গণ-অভ্যুত্থানের মর্মটা হচ্ছে খুব সিম্পল, যে নাগরিক এবং মানবিক অধিকার কায়েম করা। আমরা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে লড়াই করেছি, মানবিক এবং নাগরিক অধিকার আমরা কায়েম করব। যদি তাই হয়ে থাকে, তাহলে কি আপনি কি মনে করেন না যে সনাতন ধর্মাবলম্বীদের কোনো নাগরিক মানবিক অধিকার নাই? এটা তো হতে পারে না। সে তো তার কথা বলতে পারে, তাকে দিতে হয় বলতে, তার তো সমাবেশ করার অধিকার রয়েছে। এখন তার মধ্যে যদি এমন কেউ থাকে যাদেরকে আপনি মনে করেন যে তারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, তাহলে এর প্রথম দায়টা আসবে যারা ইন্টেলিজেন্সের দায়িত্বে আছে, যারা গোয়েন্দার দায়িত্বে আছেন, তাদেরকে সুনির্দিষ্টভাবে চিহ্নিত করতে হবে যে এরা আমাদের সমাজে ইনস্টেবিলিটি আনতে চায়, অস্থিতিশীল করতে চায়। তাদেরকে সুনির্দিষ্টভাবে ধরে সুনির্দিষ্ট মামলা আপনাকে দিতে হবে। ঠিক আছে? এখন আপনি ঘটনা কি করেছেন খেয়াল করেন, যে সনাতন ধর্মাবলম্বীরা তারা 5ই অগস্টের আগে তাদেরকে বিভিন্ন দল ব্যবহার করত, বিশেষত আওয়ামী লীগ তাদেরকে ব্যবহার করতো হিন্দু কার্ড হিসেবে। তারা এই যে পুরনো যে তাদের যে ব্যবহৃত হওয়ার এই যে ইতিহাস, তারা ইতিহাস থেকে বেরিয়ে আসতে চাইছে। তারা চান না তাদের কোনো দল তাদেরকে ব্যবহার করুন। তাদেরকে আপনার জাতীয় পার্টি ব্যবহার করেছে, আওয়ামী লীগ ব্যবহার করেছে, বিএনপি ব্যবহার করে। আপনি খেয়াল করেছেন কি চিন্ময় দাশগুপ্তের বিরুদ্ধে যিনি অভিযোগ এনেছেন তিনি কে? তিনি বিএনপির একজন নেতা। তাহলে বিএনপি ব্যবহার করেছে। তারা তো রাজনৈতিক দলের দ্বারা ব্যবহৃত হতে চান না, তারা বারবারই বলছেন। ফলে তারা তাহলে 5ই অগস্টের আগে যারা ছিলেন, 5ই অগস্টের পরে নতুন বাস্তবতায় তো তাদেরকে সমাজের মধ্যে ইন্টিগ্রেট করবার, এই সমাজের প্রতি আরো অধিক আস্থাশীল হওয়ার এবং গণ-অভ্যুত্থানের সুফলটুকু পাওয়ার অধিকার কি তাদের নাই? তো আপনি তাদেরকে ধরছেন কি জন্য? তারা তাদের বক্তব্য দিচ্ছেন, বলতে পারেন যে 8টা দফা দিচ্ছে ভাই, তোমাদের সব দফা মানতে পারবো না, আসো 3টা মানি, বাকিরা নিয়ে আসাটা আমরা কমিশন করে দিই, আমরা আলোচনা করে শেষ হয়ে যেত। আপনি সেটা না করে আপনি কি করলেন? আপনি চিন্ময় দাস কৃষ্ণ দাসকে গ্রেফতার করলেন। শুধু তাই আপনি করেননি, তারপরে তার জামিন আপনি দেন নাই, যেটাকে বলে ডিউ প্রসেস অফ দ্য ল। সেই যে না দিয়ে আপনি কি করলেন ঘটনাটা, আপনি এই যে আলিফ নামে একটা লোককে আপনি হত্যা করবার, কুপিয়ে হত্যা করবার একটা কন্ডিশনস আপনি তৈরি করলেন। করে আপনি কি করলেন? আপনি ক্ষতটা বাড়ালেন। কারা হলো? এরা হলো মেথর পট্টির কিছু একেবারে পুরনো হরিজন। এরা আরো আমাদের সমাজে আরো নিচু স্তরের মানুষ। এদেরকে আপনি একটা তাড়ি খাওয়ালে, একটা মদ খেলে আমি যা ইচ্ছে তা করতে পারেন। তো এরা তো এরকম তো ক্রিমিনাল তো সব ধর্মের মধ্যে আছে, মুসলমানদের মধ্যে ক্রিমিনাল নাই। আপনি এটা করে এই কাজটা করেছেন, করার পরে আপনি কি করেছেন? আপনি আরেকটা ক্ষত আপনি তৈরি করেছেন। কিন্তু আমি বলবো, আজকে আমি আমাদের যে হেফাজতে ইসলাম বলবো, চিটাগাঙ্গের যারা জনগণ আছে,
তাদেরকে আমি একটা ধন্যবাদ জানাবো। আমার মাথা তাদের প্রতি নিচু। এত অসাধারণ তারা একটা কাজ করেছেন যে এত বড় ঘটনার পরেও কোনো দাঙ্গা হয়নি। এই হলো বাংলাদেশ। এটা অসাধারণ বাংলাদেশের মানুষ। তারা কিন্তু এটা করে। আমি হেফাজত ইসলামকে ধন্যবাদ জানাবো, আমি জামাত ইসলামীকে ধন্যবাদ জানাবো যে তারা যে বিচক্ষণতার কাজ, যে ধৈর্যের কাজ করেছেন, এই ধৈর্যের মধ্য দিয়ে আমরা কিন্তু বিশ্বে দেখিয়ে দিয়েছি আমাদের জনগণ কি পরিমাণ ধৈর্যশীল। একদিকে আমরা চেয়েছি যে আপনার চিন্ময় কৃষ্ণ দাস তিনি তার বক্তব্য দিক, আপনার এখানকার সনাতন ধর্মাবলম্বীরা তাদের যে দাবি দেওয়া আছে তারা তুলুক। অন্যদিকে আমরা কিন্তু চাই নাই কোনো প্রকার এই আইনি কায়দায় এইভাবে দমন পীড়ন করে তাদের কণ্ঠস্বর বন্ধ করে দিই। তো আমাদের সমাজের দুটো ধারাই তো আছে। আমি তো ডক্টর ইউনূসের সবাই গিয়ে তো পরিষ্কার তাকে বলেছি এবং তিনি আমাকে অ্যাপ্রিসিয়েট করেছেন বলে আমি যতদূর জানি। ফলে আমরা তো সমাধান করছি আমাদের। তো সেই থেকে আমি বলবো যে এখানে যারা সরকারের মধ্যে ঘাপটি মেরে বসে আছে কিছু লোক, পুরনো আওয়ামী লীগের, বিশেষত পুলিশের মধ্যে, তো এদের সম্পর্কে আমাদের সতর্ক এবং সাবধান হতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ তারা কিন্তু বারবার এই সরকারকে আনস্টেবল করবার বিভিন্ন রকম তারা কারিগরি তারা করবে। এটা ঠিক না, এটা আমাদেরকে যে করে বন্ধ করতে হবে। এই চিন্ময় দাস সের যে ঘটনাটি ঘটলো, এই আন্তর্জাতিক মহলে সরকারের এই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে কিনা আপনার কাছে? অবশ্যই ক্ষুণ্ণ হয়েছে, অবশ্যই। কারণ আপনাকে ইনি তো কোনো রাজনৈতিক দলের নেতা না, ইনি তো সিম্পলি একজন তাদের একটা সনাতন ধর্মাবলম্বীদের তিনি একজন সাধু, এবং তাদের হৃদয়ের আঘাতটা বড়ভাবে পড়েছে। ফলে সারা দুনিয়াতে যারাই সনাতন ধর্মাবলম্বী তারা এটাকে ভালো চোখে দেখেনি, নাম্বার ওয়ান। 2 নম্বর, যেটা আমি একটু আগে বলেছি, আপনি একটা গণ-অভ্যুত্থান করেছেন, তার তো অধিকার আছে কথা বলে, আপনি তার অধিকার কেন হরণ করছেন? ফলে অবশ্যই আপনার ভাবমূর্তি নষ্ট হয়েছে। কারণ আপনি তো চিন্তা করেন না যে ভূ রাজনৈতিক বাস্তবতায় আমাদের অবস্থানটা কোথায়, 1 নাম্বার। দ্বিতীয়ত, আমরা তো পাল্টা প্রোপাগান্ডা করবার মতন যথেষ্ট শক্তি আমাদের নাই। আমরা তো আন্তর্জাতিকভাবে এখনো পর্যন্ত এই সরকার যে পুরোপুরি গৃহীত হয়েছে, এটা তো ঠিক না। আমি একটা কথা বলি, এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা। ডক্টর ইউনূস কিন্তু উপদেষ্টা, কার উপদেষ্টা? প্রেসিডেন্টের উপদেষ্টা। তিনি কিন্তু প্রেসিডেন্টও নন, প্রধানমন্ত্রীও নন। ফলে তারও কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রে তারও যে আপনার যে গ্রহণযোগ্যতা, তারও যে প্রোটোকল, এই প্রোটোকল নিয়েও প্রশ্ন আছে। ফলে আপনি অন্য একটা দেশ, আজকে একটা অন্য দেশের প্রেসিডেন্ট, তাকে তো কিভাবে তার সঙ্গে দেখা করবে? আমি ধরুন আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প, কি আপনার যে কোনো দেশে, ইভেন আপনি ধরুন ইন্ডিয়ার আপনার প্রধানমন্ত্রী, তিনি তার সঙ্গে কৃষি ভিত্তিতে দেখা করবেন। আপনি তাকে একটা সিম্পলি একটা আপনি উপদেষ্টা বানিয়ে রাখছেন। এটা দেখছেন প্রথম থেকে আমি যে বলছি যে আপনি এই গণ অভ্যুত্থানকে নস্যাৎ করেছেন, আপনি তো এই লোকটাকে ছোট করছেন, আপনি তো আমার এই সরকারকে ছোট করছেন, ক্ষুদ্র করছেন। আপনি কেন সংবিধানের মধ্যে ঢোকান? আপনি যদি সংবিধান না ঢুকাতেন, আজকে ডক্টর ইউনূসের তার যে ভাবমূর্তি, আন্তর্জাতিক ভাবমূর্তি, এর জায়গায় দাঁড়িয়ে তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী, যে নামই আপনি দেন না কেন, সেই জায়গা থেকে, সেই লিগ্যাল এবং কনস্টিটিউশনাল এবং জনগণের অভিপ্রায়ের জায়গা থেকে তিনি একজন প্রতিনিধি হতেন, এবং আজকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ভূরাজনৈতিক প্রশ্নের তিনি মোকাবেলা করতেন, তিনি কথা বলছেন। তাহলে এটা আপনার হতে দেন না দেওয়ার কারণে অবশ্যই আমাদের ক্ষতি হয়েছে, দুদিকে ক্ষতি হয়েছে। একদিকে হলো যে তাকে আপনারা শক্তিশালী করেননি, আর দ্বিতীয় ক্ষতি করেছেন এখানকার কিছু পুরনো আওয়ামী লীগের যারা ক্ষমতায় বসে আছে আমাদের সরকারের মধ্যে, এরা বারবার আমার সব কান্ত করছে, যেটা আমাদের স্টেবিলিটির জন্য আমার মারাত্মক ক্ষতিকর, বিশেষত ভূরাজনৈতিক বাস্তবতার পরিপ্রেক্ষিতে। তো বাংলাদেশ তো উড়ে চলে যেতে পারত। আপনি শুভেন্দু অধিকার ওখান থেকে আমার দলবল নিয়ে এখানে আসতেছে। আপনি কি জানেন যে বিজেপি আমরা কি গার্ড মাত্র, সে তো গিয়ে লাঠি দিয়ে পাহারা দেয়। ও তো আগে তো ছিল, সে কি ছিল, সে ছিল ডিফেন্সের লোক, সৈনিক, সেনাবাহিনীর অধীন। আপনি যে ঢুকিয়ে ফেলতেছেন, আপনি তাকে হোম মিনিস্ট্রির অধীনে, সে আপনার গার্ড দিচ্ছে। আর ওদিকে কি করতেছে ইন্ডিয়ানরা, মর্টার নিয়ে এসেছে। আর কি করেছে সেখান থেকে, শুধু মর্টার না, সেদিকে আপনার সঙ্গে সঙ্গে আপনার পোশাকে, সাধারণ পোশাকে আপনি তাদের ভারতীয় সৈনিকরা ওখানে আপনার এসছে। ওরা তো ফ্রন্ট লাইন অফ ডিফেন্স, প্রথম তো ডিফেন্স তারা দেবে। আপনি দেখেছেন যারা এই কাজটা করেছে তারা কত বড় বিপদে ফেলছিল সেনাবাহিনীকে, পুরো সেনাবাহিনীতে উড়ে যাবে। পুরো ঘটনাটাই ঘটেছে সেনাবাহিনীর বিপরীতে। এটা ছিল একটা অত্যন্ত পরিকল্পিত একটা চক্রান্ত, সেনাবাহিনীর একটা মারাত্মক ক্ষতি। কিন্তু এটা সৌভাগ্য যে সেনাবাহিনীর যে বিচক্ষণতা, তাদের যে দূরদর্শিতা, তাদের যে ধৈর্য, এই ধৈর্যের মধ্যে দিকে যে সেনাবাহিনী, এটাকে আমি বলি একটা পুলসিরাত, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা তারা কিন্তু উত্তীর্ণ হয়েছে।
জি। স্যার আমরা আমাদের বাংলাদেশের খুব কাছের প্রতিবেশী, আমাদের প্রতিবেশী ভারতকে নিয়ে কিছু প্রশ্ন আপনার কাছে করব। নিশ্চয়ই। ভারত দীর্ঘদিন বাংলাদেশের একটি প্রধান অংশীদার আমি বলব। ব্যবসা-বাণিজ্য বলেন, ভূ-রাজনীতিতে বলেন, অংশীদার হিসাবে রয়েছে। তবে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের সাথে, সাথে ভারত বাংলাদেশের একটা সম্পর্কে টানাপোড়েন দেখা যাচ্ছে। এই সম্পর্কটা ভবিষ্যতে কি হবে আপনি কি মনে করেন? আপনার ধারণা কি? এটা ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে? ভালো হবে বলছি। জি, প্রথম আরেকমত হতে হবে ভালো জি, হবে। প্রথমত আমি টানাপোড়েন কথাটা কেন বলছেন? আমরা তো ভারতের গোলাম হয়ে থাকতে চাই না। জি, ভারতের সঙ্গে যদি আমাদের বাণিজ্য হয়, এটা তো একটা সাম্য এবং ন্যায্যতার ভিত্তিতে হতে হবে। আপনি খালি বাংলাদেশকে বাজার আকারে ব্যবহার করবেন। আপনি আমার বাড়ির ভেতর দিয়ে রেল লাইন চালা দিবেন। আমার বাড়ির ভেতর দিয়ে আপনি আবার কি বলে আপনার বাস চালাবেন। এটা কি আপনি দেওয়া উচিত বলুন? আপনি ভারত দেবে এটা করতে আমাকে। আপনি কিছু দেবেন না, খালি পাবেনই। আমাদের বর্ডারে এর আগে বিভিন্ন রকম যে সকল তাদের যে নিরাপত্তার যে সকল ইস্যুগুলো ছিল, তাদের জেনুইন তারা এখানে যদি আজকে উর্ফা থাকতো, এখানে যদি আপনার বিভিন্ন রকম অন্যান্য ইনসার্জেন্সি গ্রুপটা আমার এখানে ফাংশন করতো, এটা ভারত আপত্তি করতেই পারতো এবং এটা জেনুইন আপত্তি। আমরা কেন এখান থেকে ডিস্টার্ব করবো? জি, আচ্ছা, আমরা তো বাংলাদেশ তো এগুলো আর কিছু করছে না, কিন্তু আপনি সবই পাবেন। আপনি কত কোটি কোটি টাকা ভারতের কি বেঁচে যাচ্ছে শুধু সীমান্তের কারণে, অন্য কথা বাদ দিন। তো ভারত আমাদেরকে কি দিচ্ছে প্রতিদানের মধ্যে? আপনি শুধু তাই না, খেয়াল করেন, জি, ভারতে ভারতের ডাক্তাররা ঘোষণা দিচ্ছে সে চিকিৎসা দেবে না। শুধু তাই না, রোগী তার ওখানে চেম্বারে আছে, চিকিৎসা দেয়নি। তা আমি জানতে চাই যে ডাক্তার এগুলা করেছে, তাদের যে সার্টিফিকেট ভারত কি বাতিল করেছে? কোন চিকিৎসা তো এটা করতে পারে না। ও তো শপথ নিয়েছে জি, যে সে চিকিৎসা দেবে। তো ভারত কি এই কাজটা করেছে? অন্য কিছু চায় না। এটা করে দেখাও যে তুমি সত্যিকার অর্থে তুমি একটা মানবিকতা, মানবিক অধিকার এগুলাকে তুমি রেসপেক্ট করো। আপনি অন্য কথা বাদ দেন যে ভারতের যে জোকার যেগুলো, যাদেরকে আপনার সাংবাদিক লাফা যেসব কথাবার্তা বলে, এদেরকে জি, বাদ দিন আপনি। এই জোকার বা যে হনুমানদের কথা বাদ দিন। জি, কিন্তু আপনি তো ভারত রাষ্ট্র হিসেবে তাকে তো দেখাতে হবে যে সে এইসব প্রিন্সিপাল গুলো সে মানে। জি, ঠিক আছে না? জি, আর স্যার। শুভেন্দু আপনার এই ভারত সীমান্তে এসছে, তো শুভেন্দুর তো বিচার হচ্ছে না। শুভেন্দু বিচার সে কি পারে করতে? অবশ্যই। কারণ ভারতের আপনার সীমান্ত রক্ষার কোনো জন্য তো অলরেডি বিএসএফ আছে। তো সে যে এসছে তাকে কি গ্রেফতার করা হয়েছে? তাকে তো গ্রেফতার করা হয়নি। সে কিসের কোন নীতির ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে সেটা করতে পেরেছে? তাহলে আমি বলবো যে ভারতের সঙ্গে আমাদের একটা অবশ্যই একটা 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 মর্যাদার ভিত্তিতে এবং সমতার ভিত্তিতে একটা সম্পর্ক আমাদের দরকার। জি, এবং সেই দিক থেকে আপনি খেয়াল করবেন, ভারত যদি আমাদেরকে তাদের গোলাম মনে করে, এই মনোভাব থেকে তাদের বের বেরিয়ে হয়ে আসতে আসতে হবে। হবে। জি, আমাদেরকে তারা উইপোকা মনে করে এবং তারা আমাদেরকে কি মনে করে খেয়াল করেন। এটা কিন্তু এই যে মোদির টুইট পড়েছে আমরা দেখি। আপনি যে একটা স্বাধীনতা যুদ্ধ করেছি আমরা, জি, ঠিক না? এটা তাদের কাছে শুধু তাদের পাকিস্তানের যুদ্ধ, বাংলাদেশ নাই ওটা। বাংলাদেশ না। তাহলে এই ভারত তো আমরা চাই না। চাই কি? না। আমি তো চাইব না। ফলে স্বভাবতই আমরা এই ভারতকে বদলাবো। আমাদের লড়াইয়ের দ্বারা, আমাদের সংগ্রামের দ্বারা, আমাদের রাজনীতির দ্বারা, আমাদের বিচক্ষণতা, আমাদের দূরদর্শিতার দ্বারা এই ভারতকে আমরা অবশ্যই বদলে দেব। এই ভারত আগের ভারত থাকবে না। এটা নিশ্চিত জি। থাকেন। ভারতীয় যে মিডিয়ার যে একটা প্রোপাগান্ডা চলছে, অন্তর্বর্তীকালীন সরকার এই প্রোপাগান্ডা বন্ধ করার কোনো উদ্যোগ নিয়েছে কিনা? এই ব্যাপারে আপনার কি কিছু জানা আছে কিনা? এবং নিলে আসলে সেটা কিভাবে নেওয়া এটা উচিত? তো অন্তর্বর্তীকালীন সরকারের দায় না আসলে। সেখানে সেই টিভি চ্যানেলগুলোতে তো স্যার ইন্টারভিউর মাধ্যমেও তো ওগুলা মানে ক্লিয়ার করা যেত বলে। তো সরকার কি এরকম হ্যাঁ, সরকার চেষ্টা করেছে। শফিকুল আলমের অনেকগুলো ইন্টারভিউ করেছে, তার তো কথা বলতে দেন। আমি দেখেছি ওটা। এটা জি, এক্ষেত্রে আমি সরকারকে মোটেও দোষারোপ করব না। আপনি বলুন যে এই সরকারটা দুর্বল হওয়ার কারণে যেভাবে এই কথাগুলো বলতে পারত, সেটা আমরা বলতে পারিনি। সত্যি কথা। এটা কোনো সন্দেহ নেই। কারণ আমরা তো এখনো এটাকে মাত্র ৫ই অগাস্টে একটা এত বড় একটা ঘটনা ঘটে গেল। সরকার তো গোছাতে তো সময় লাগে। এবং ফলে সবসময় যে সরকার করে তা তো ঠিক না। আমরা নাগরিকদের তো পাল্টা কিছু দায়িত্ব হ্যাঁ, রয়েছে। নিশ্চয়ই পাল্টা প্রোপাগান্ডা বলুন বা সঠিক তথ্যটা তুলে ধরা, এটাও চেষ্টা করেছে। কিন্তু ভারত একটা বিশাল দেশ। জি, ফলে তার পক্ষে বিভিন্ন শক্তিশালী প্রতিষ্ঠান রয়েছে এবং বিভিন্ন ডায়াসপোরা তারা কাজ করতে পারছে। আমরা সেভাবে আমাদেরকে সংগঠিত করতে পারিনি। ফলে আমরা একটু পিছিয়ে আছি সত্যি কথায়। কিন্তু এই ক্ষেত্রে আমি অবশ্যই বর্তমান সরকারকে দোষারোপ করব না। এটা আমাদের বলব যে সকলের
সমষ্টিগত দুর্বলতা, এটা আমাদের কাটিয়ে উঠতে হবে। স্যার, বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্কের যে সম্প্রতি আমরা পরিবর্তন দেখছি, আপনি তা কিভাবে দেখেন এবং এটি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতির গতিপথ এবং নিরাপত্তার উপরে কোনো প্রভাব ফেলবে কিনা আপনার আমি কাছে কি এটাকে মনে হয়? অত্যন্ত ভালোভাবে দেখি। প্রথম কাজটা হচ্ছে ভিয়েতনামকে মার্কিন যুক্তরাষ্ট্র নাপাম বোমা সহ বিভিন্ন রকম কেমিক্যাল মেরে, জি, বিস্ফোরক মেরে ধুলায় মিশিয়ে দিয়েছিল। সেই ভিয়েতনামের সঙ্গে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক দ্রুত গড়ে উঠতে পারে এবং ভিয়েতনামের সুযোগে তার অর্থনীতিকে নতুন করে গড়ে তুলতে পারে, তাহলে পাকিস্তানের সঙ্গে করতে পারবো না কেন? আমরা যুদ্ধ করেছি একটা প্রিন্সিপালস জায়গাতে, প্রিন্সিপালে আমরা জিতেছি। এটা এই জিতার পরে, এই বিজয়ের পরে আমরা একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমরা হাজির হয়েছি। তাহলে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করার কথা তো বহু আগে, আজকে 30-40 বছর আগেই করার কথা। এটা আমরা করতে পারিনি, যেহেতু বাংলাদেশ ভারতের অধীন ছিল বলে ভারত এই সম্পর্ক আমাদের করতে দেয়নি। ফলে অবশ্যই পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক দরকার এবং দৃঢ় সম্পর্ক দরকার, আদান প্রদান দরকার, কালচারাল এক্সচেঞ্জ দরকার। বিভিন্নভাবে তাদের সঙ্গে আমাদের সম্পর্ক আগে, যেহেতু আমরা একই হিস্ট্রি আমরা শেয়ার করি, আমাদের নিঃসন্দেহে ভাইয়ের সঙ্গে ঝগড়া হতে পারে, তো সেরকম তো হিস্ট্রি তো আমরা ভারতের সঙ্গে শেয়ার করি। আমরা উপমহাদেশকে কে ভাগ করে দিয়েছে তো ইংরেজ। এটা তো একটা, এবং সে উপমহাদেশ যখন ভাগ হয়েছে তখন ভাগটা হয়েছে দুটো মাত্র কি বলে রাজ্য, একটা ছিল আপনার বাংলা, আর ছিল পাঞ্জাব। বাংলা এবং পাঞ্জাব ভাগ হয়েছে, ক্ষতিগ্রস্ত কিন্তু আমরা হয়েছি। ঠিক আছে, ওকে। ফলে আজকে যে এই পাকিস্তান এই জায়গায়, পূর্ব পাকিস্তান ওই জায়গায় দীর্ঘ, এবং আমরা একসঙ্গে থাকতে পারিনি ঠিক, কিন্তু আমাদের সঙ্গে সম্পর্ক থাকবে না কেন রাষ্ট্রের সঙ্গে? ফলে আমি মনে করি যে বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এই সরকার আমলে আরো দ্রুত বৃদ্ধি করা দরকার, এবং কালচারালি সব অর্থে, সংস্কৃতি বলেন, সাহিত্য বলেন, সকলভাবে সম্পর্কটা আমাদের দ্রুতবেগে বৃদ্ধি করাটা খুবই জরুরি কাজ আমাদের। এবং এর মধ্য দিয়ে উপমহাদেশের একটা বৃহত্তর একটা যে সম্প্রীতি, এই সম্প্রীতির বন্ধনও আরো দৃঢ় হবে। শুধু পাকিস্তান কেন, মালদ্বীপ না কেন, শ্রীলঙ্কা না কেন, নেপাল না কেন, আমাদের এখানে ভারতের দিকে তাকায় থাকতে আমাদের কোনো কথা নেই। এই সমস্ত দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক অত্যন্ত ভালো করতে হবে, এবং আমরা মনে করি যে আগামী দিনে আমরা অনেকে এক্ষেত্রে নেতৃত্ব নেব। কালচারাল সম্পর্ক তৈরি করা, সাহিত্যের সম্পর্ক তৈরি করা, অর্থনৈতিক সম্পর্ক তৈরি করা, বাণিজ্য বৃদ্ধি করা, পর্যটন বৃদ্ধি করা, অবশ্যই আমরা করব। এটা আমাদের স্বার্থের সঙ্গে যায়, এবং একই সঙ্গে ভারতের সঙ্গে করতে চায় যদি ভারত চায়। আমাদের তো কারোর সঙ্গে ঝগড়া করার দরকার নেই, কিন্তু ভারতের মন রক্ষার জন্য আমরা পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক করবো, এটা কি করে হতে পারে? এটা তো হতে পারে না। আপনি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক ভাষা এবং সংস্কৃতি, পশ্চিম বাংলা, ত্রিপুরা আমাদের ভাষায় কথা বলে, একই কথা আমরা বলি। আর পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে ধর্মীয়, আত্মিক, ঐতিহাসিক, তো সম্পর্ক তো হবেই। এতে কোনো অসুবিধা কি তার মধ্যে? স্যার, আমি নিরাপত্তার কথাটাও এখানে তুলেছিলাম, কারণ আমরা জানি পাকিস্তানের মধ্যে অনেক নিরাপত্তাজনিত সমস্যা আছে। এই সমস্যা কি কিছু আমাদের মধ্যে, আমাদের দেশেও ঢুকতে পারে কিনা, এইটা আপনি কিভাবে? নিরাপত্তার ব্যাপারটা তো এরকম না যে এটা ইন্দোরের মধ্যে ঢুকে পড়বে, ওটা এরকম তো না। নিরাপত্তার প্রশ্ন তো আপনাকে অ্যাড্রেস করতে হবে। এটা শুধু বাংলাদেশ, পাকিস্তানের ক্ষেত্রে কেন? আপনি আপনার বাংলাদেশের মধ্যে কি নাই? ভারতীয় গোয়েন্দারা নাই, মার্কিন গোয়েন্দারা নাই, ব্রিটিশ গোয়েন্দারা নাই? তো তাহলে এটা তো অবাস্তব কথাবার্তা। এটা তো সকলেই আছে আপনার দেশের মধ্যে। তো থাকলে যদি ISI যদি কিছু কাজ করে এখানে, ফলে আমাদের গোয়েন্দা সংস্থাকে শক্তিশালী করে তুলতে হবে। আমাদেরও গোয়েন্দা সংস্থা, তাদেরও ক্যাপাসিটি বাড়াতে হবে, তাদেরও ইন্টেলিজেন্সের যেসব তারা এখন জানে, এটা মনে করি আমি খুবই দুর্বল। আপনার সঙ্গে আমি একমত এই জায়গাতে হবো যে আমাদের তথাকথিত যারা ইন্টেলিজেন্সের কাজ করে প্রতিষ্ঠানগুলো, এগুলো অত্যন্ত দুর্বল, বালুখিল্য প্রতিষ্ঠান। এইটা বালুখিল্য, দুর্বল বলে তারা লোকে ধরে নিয়ে গিয়ে ওই গুম ঘরে রাখে, পিটে আর তথ্য বাইর করে, কারণ ওদের তথ্য সংগ্রহ করার কোনো আধুনিক আপনার কোনো নিয়ম সে জানে না। হিউম্যান ইন্টেলিজেন্স তো খুবই কম। আমাদের দেশটা খুব বিরাট কিছু না, তথ্য সংগ্রহ করা খুবই সহজ। আর বিদেশের তথ্য সংগ্রহ করে কারা? এজেন্সি শুধু করে না তা না, ওদের যে পলিসি ইনস্টিটিউট আছে, গবেষণা দেশ প্রতিষ্ঠানগুলো আছে, ওরা গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে বিভিন্ন রকম প্রতিষ্ঠানগুলোতে তারা কি করে? সরকার, স্টেট সহযোগিতা করে। কারণ গোয়েন্দা তথ্য পাওয়াটা রাষ্ট্রের কর্তব্য, সরকার না। ফলে রাষ্ট্র এই কাজগুলো তারা করে। ফলে আমরা একটা অত্যন্ত দুর্বল আমাদের গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে, এগুলোকে নতুন করে পুনর্গঠন করতে হবে। আপনি পুনর্গঠন করতে না পারলে আপনি সভাপতি, সেটা ISI কেন, আপনি তো রহস্যের সঙ্গে পারবেন না, আপনি কি MI6 বলেন, এদের সঙ্গে আপনি পারবেন না, আপনি CIA বলেন, কি FBI বলেন, কি পেন্টাগন বলেন, আপনি পারবেন না। তো আপনাকে তো করতে হবে এই কাজগুলো।
আপনি তো এই কাজটা যেটা করার কাজ না করে আপনি খালি ওরা আমাদের কি করলো রে, ওরা এসে আমাদের কি করে বেড়ালো, এগুলো তো দুর্বল লোকরা এগুলো করে। কেন তারা আমাদের এখানে এটা করতে পারে? জি, জি স্যার, আমরা ক্লিয়ার। স্যার, আপনার মতে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তান কি করতে হবে তাদের ঐতিহাসিক পার্থক্যটা মেটাতে? এবং দক্ষিণ এশিয়া যে এই সহযোগিতামূলক একটা পরিবেশ তৈরি করতে আপনার কাছে কি মনে হয়? কি করা উচিত এই দেশগুলো? এটার অনেকগুলো দিক আছে। এটা একটা লম্বা দীর্ঘ দীর্ঘ প্রক্রিয়া। একটা হচ্ছে কূটনৈতিক, একটা হচ্ছে দীর্ঘস্থায়ী পথ। কূটনৈতিক প্রক্রিয়া খুব সিম্পল। আমি মনে করি যে আপনার ডক্টর ইউনূসের যে ইনিশিয়েটিভ সার্ককে পুনরুজ্জীবিত করা, জি, এটা সঠিক নীতি। ফলে সার্ককে পুনরুজ্জীবিত করার জন্য তার যে চেষ্টা, এই চেষ্টার মধ্য দিয়ে তিনি আপনি আমরা একটা একটা সম্পর্ক আমরা আমরা গড়ে তুলবো। ফলে এটা আপনার ১ নাম্বার। আর আরেকটা এটা ছাড়া মানে ধরুন আমরা এটাকে কূটনৈতিক দিক ছাড়াও আরেকটা দিক আমাদের রয়েছে, এই যেটা আমি একটু আগে বলেছি কালচারাল, ইকোনমিক সম্পর্ক, আবার অন্যান্য বিভিন্ন রকম সম্পর্ক। ফলে আমরাও কিন্তু পাল্টা প্রক্রিয়া শুরু করতে পারি। আদান-প্রদান, আসা যাওয়া, কথাবার্তা, পরস্পরের সাথে সম্পর্ক বৃদ্ধি, এটা আমরা বৃদ্ধি করতে পারি। ফলে আমরা যেন নেপালকে আরো ভালো করে বুঝি, আমরা যেন মালদ্বীপকে আরো ভালো করে বুঝি, শ্রীলঙ্কাকে ভালো করে বুঝি। ফলে আসা যাওয়ার মধ্যে দিয়ে আমরা অবশ্যই একটা এই এই পুরনো অতীতের যে সকল ঐতিহাসিক ক্ষত স্থানগুলো রয়েছে এটাকে আমরা কাটিয়ে তুলতে পারবো। কিন্তু আমি মনে করি যে প্রধান কাজটা যেটা করতে হবে সেটা হলো হিস্ট্রিকে নতুন করে পাঠ করতে শেখা। ফলে এটা বুদ্ধিবৃত্তিক কাজ। ফলে আমি মনে করি যে যদি আমরা এই পুরো উপমহাদেশকে একটা সুন্দর জায়গা আনতে চাই, ঢাকাকে বুদ্ধিবৃত্তিক এবং সাংস্কৃতিক নেতৃত্ব গ্রহণ গ্রহণ করতে হবে। করতে হবে। এটাই আমি গতকাল আজকে বাংলা একাডেমিতে যখন গিয়েছিলাম জি, তখন এই বক্তৃতা দিয়েছি যে আমাদেরকে অবশ্যই সাংস্কৃতিক এবং একই সঙ্গে বুদ্ধিবৃত্তিক তৎপরতা এটাকে শক্তিশালী করতে হবে। এই শক্তিশালীকরণের মধ্য দিয়ে আমরা যেমন আভ্যন্তরীণভাবে শক্তিশালী হব, একইভাবে আমরা ভূরাজনৈতিকভাবে আঞ্চলিক ক্ষেত্রেও আমরা শক্তিশালী হব। সেটা জি স্যার, আমরা ক্লিয়ার। স্যার, আমরা সমসাময়িক একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলব। আমি অনেক আ মিডিয়াতে আপনাকে এই বিষয় নিয়ে কথা বলতে শুনেছি। যে স্যার, দেশে কিন্তু মামলা বাণিজ্য হচ্ছে এবং এইটার প্রকোপটা এখন খুবই বাজেভাবে আঁকড়ে ধরছে। খুবই আ খারাপ। হ্যাঁ, খুবই খারাপ এবং স্যার আপনি দেখবেন যে কিছু লোক মামলা করছে এবং টাকার বিনিময়ে নাম উঠিয়ে দিবে এরকম প্রপোজালও দিচ্ছে। তো স্যার, সরকারের তরফ থেকে ১ম এ এরকম একটা নির্দেশনা আসলো যে প্রাথমিকভাবে তদন্তেতে প্রমাণিত না হলে ওই লোকদের কোন ধরনের হয়রানি কিংবা অ্যারেস্টের সম্মুখীন হতে হবে না। কিন্তু আমরা পরবর্তীতে একদমই উল্টো একটা চিত্র দেখতে পাচ্ছি এখন। এই যে স্যার, এই ব্যাপারে আসলে আপনি কিভাবে দেখছেন এই ব্যাপারগুলো? না আপনি তো খুব সুন্দরভাবে বলছেন। প্রথমত মামলাবাজিটা বন্ধ করতেই হবে। এবং মামলাবাজি সরকার বন্ধ করতে পারছে না কারণ সরকার দুর্বল ১ নাম্বার। ২ নাম্বার ধরুন সরকারের নিয়ন্ত্রণে যারা আছেন তারা আইনকে একটা ঘোরপ্যাচের মধ্যে ঢুকিয়ে ফেলছে। এবং অনেকগুলো আইন তারা রেখে দিচ্ছেন কলোনিয়াল আইন, ব্রিটিশ আমলের আইন। ফলে একটা গণঅভ্যুত্থানের পরে নাগরিক এবং মানবিক অধিকারের জায়গা থেকে ট্রান্সপারেন্ট যে সকল আইন থাকার কথা ছিল, এই আইন তো আপনি করতেই দিচ্ছেন না। তাহলে আপনি কি করে সমাধান করবেন? আপনি একটা মামলাবাজকে তো ধরা খুবই সহজ। আপনি এলাকার লোক জানেন, সকলেই জানেন। আপনি যদি এটাকে আইনি প্রক্রিয়ার মধ্যে ফেলে দেন যে সে মামলা করার অধিকার আছে। আমি শুনেছি বলছে কেউ, মামলা করার অধিকার আছে। কে বলল মামলা করার অধিকার আছে? আপনি তাছাড়া এখন যে এই যে সেন্ট্রালাইজ যে আপনার পদ্ধতি আমাদের বিচার বিভাগ, আগে কি হতো আমরা সালিশ ছিল আমাদের। জি, আগে এলাকাতে সমাধান আমরা করতাম। পঞ্চায়েত প্রথা। পঞ্চায়েত ছিল। ফলে যেই সমস্যাগুলো গ্রামে কিংবা উপজেলায় সমাধান করা সম্ভব অতি সহজে সরকার ইজিলি ডেলিগেট করতে পারে ওটা। যে কারো বিরুদ্ধে অভিযোগ হলে উপজেলাতে তুমি সমাধান তাকে করো। উপজেলা তুমি না হলে তারপর তুমি আসো হাইকোর্টে, আদালতে যাও। তাহলে সরকার দেখা যাচ্ছে আইনেরও কোনো সংস্কার করতে চায় না। আরেকটা প্রবলেম সরকারের যে যেহেতু পুলিশেরা পুরোপুরি যোগদান করে নাই, জি, ফলে একটা মামলা যখন কেউ করে এই মামলাটা সে গ্রহণ করবে কি করবে না তার জন্য যে প্রশিক্ষণটা দরকার, আইনের দিক থেকে প্রশিক্ষণ, পুলিশি দিক থেকে যে প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণ দেওয়ার কোনো চেষ্টা তো সরকারের পক্ষ থেকে আমরা দেখছি না। ফলে মামলাবাদী রয়ে গেছে, কারণ সরকারের কোনো চেষ্টা নাই। এই চেষ্টা না যারা পারছে না তারা সরকারের দায়িত্বে রয়েছেন, তাদেরকে ভাবতে হবে এই দায়িত্ব তাদেরকে ঠিক মতো পালন করতে হবে। যদি তারা পালন করতে না পারেন তাহলে এই দায়িত্বটা তারা ছেড়ে দিই, অন্য কেউ আসুক যারা এই দায়িত্বটা ঠিকভাবে পালন করতে পারে। কিন্তু আপনাদের যেগুলো সিরিয়াস প্রবলেম, কারণ মামলাবাজ অত্যন্ত সিরিয়াস প্রবলেম, সরকারকে নিস্টেবল করে দেবে এবং অত্যন্ত ক্ষতিকর, লম্বা ক্ষতির জায়গা পড়বে। একটা
পরিবার যদি আপনার মামলার খপ্পরে পড়ে, বেরিয়ে আসাটা কঠিন, মারাত্মক কঠিন আইনের নামে। ফলে আপনি সিম্পল করে ফেলেন, এটা খুব সহজ করা। কারণ কে মামলা যুক্ত ছিল, কে যুক্ত ছিল না, এলাকাতে আপনি অবশ্যই সালিশের মাধ্যমে এলাকা ভিত্তিক আলোচনার মধ্যে সলভ করতে পারেন। যদি সলভ না হয় তারপর আপনি আদালতে আসেন। তাহলে বহু পদ্ধতি আছে, এটা আমি শুধু একটা মাত্র পদ্ধতি বলছি। আমরা দেখেছি না, যুদ্ধের সময় তো গণ আদালত হয়েছিল, তো গণ আদালত তো অবিচার হয়েছে, আমাদের কারো শুনি নেই, ঠিকই তো বিচার হয়েছে। ফলে আপনি তো এরকম আদালতে করতে পারেন, নতুন আদালত, কারণ এটাতে গণ-অভ্যুত্থান হয়েছে, আপনি পুরনো আইনের মধ্যে থাকছেন কেন? ফলে আমি মনে করি যে আইন নিয়ে, সংবিধান নিয়ে আমাদের নতুন ভাবে চিন্তা করতে, এমনকি পুলিশ নিয়েও, যে ধরনের পুলিশ রিফর্ম আমরা চাই, সেটা নতুন ভাবে আমাদের চিন্তা করতে। স্যার, আপনি একজন রাজনৈতিক বিশ্লেষকও স্যার। আপনি কি বিএনপির রাজনীতিতে কোনো ধরনের গুণগত পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা? এখনো দেখছি না, কিন্তু আমি আশা করবো গুণগত পরিবর্তন হবে। আমার এটা নাগরিক আকারে আমি তো চাই যে বিএনপি একটা ভালো ইতিবাচক ভূমিকা রাখুক, কারণ আমি তো চাই যে বিএনপি আপনার নেতিবাচক হয়ে গেল। এটা তো আমার জন্য, এই চাওয়াটা তো আমার জন্য ভুল চাওয়া হবে, কারণ বিএনপি তো একটা ইম্পর্টেন্ট, আমাদের রাজনীতি একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। ফলে তাকে ঠিক করা, তাকে সঠিক পথে রাখার আমাদের কাজ। ফলে আমরা তো বিএনপিকে যখন সমালোচনা করি আমরা চাই যে বিএনপি একটা ইতিবাচক ভূমিকা রাখে, ঠিক আছে না? এখন তো বিএনপি সম্পর্কে যে সমালোচনা করে আমি শুনছি, এটা আমাকে আহত করে, কারণ আমরা চাই না যে বিএনপি এরকম এমন ভাবে, ধরুন আজকে লোকে বলছে বিএনপি আর আওয়ামী লীগের মধ্যে কি পার্থক্য, আওয়ামী লীগে লুটপাট করতে, বিএনপি ক্ষমতা যাবার আগে লুটপাট শুরু করছে। তো এটা যদি আমার কানে এসে থাকে, আমি নিশ্চিত এটা বিএনপির যারা নেতৃস্থানীয় আছেন তাদের কানেও আছে, এবং আমি এটাও জানি যে তারা চেষ্টা করছেন, এমনটা না যে তারা চেষ্টা করছেন না, এটা ঠিক নয়। কিন্তু বিএনপি এমন একটি দল, এটা তো ক্যাডার ভিত্তিক দল না, যে কেউ বিএনপিতে তাদের নাম লেখাতে পারে। ফলে ক্ষমতার সম্ভাবনা যখন বেড়ে গেছে, তখন বহু লোক ঢুকে গেছে, এবং অনেক আওয়ামী লীগেরও ঢুকে গেছে। ফলে অনেকগুলো ক্ষেত্রে আমার কাছে তথ্য আছে যে তারা এই চাঁদাবাজি যেগুলো করেছে, সে চাঁদাবাজির পেছনে আছে কিন্তু পুরনো আওয়ামী লীগের গুন্ডা প্রকৃতির লোক বা সন্ত্রাসীরাই। ফলে বিএনপিকে এই ব্যাপারে সতর্ক হতে হবে। এটা তো আমরা সমাধান করতে পারবো না, বিএনপিকে সমাধান করতে হবে। স্যার, বাংলাদেশে ইসলামী দলগুলো এবং জামাত সহ যে ইসলামী দলগুলো আছে, এই দলগুলো যদি রাষ্ট্র পরিচালনা করবে এরকম গুঞ্জন শোনা যাচ্ছে, আপনার এই ব্যাপারে বিশ্লেষণ কি? না, তারা যদি রাষ্ট্র পরিচালনা, তারা যখন রাজনৈতিক দল করেছে, তারা তো রাষ্ট্র পরিচালনা করবে এই আশাতেই তারা রাজনৈতিক দল করেছে। ফলে আমি যখন যেহেতু গণতন্ত্রে বিশ্বাস করি, আমার এটা নিয়ে কোনো রকম আলাদা কোনো প্রত্যাশা নই, আলাদা কোনো আমি বলবো যে এটা বিরোধী নয়। এখন তারা যদি আসতে চায়, দেখুন আমি এভাবে কথাটা বলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, তারা একটা মন্ত্রণালয় পরিচালনার ক্ষেত্রে তারা যোগ্য, তার উদাহরণ দেবেন কিনা, এটা তো আমি এর আগে তো দেখেছি জামাতের, তারপরে তারা তো কৃষি মন্ত্রণালয়ে ছিলেন, মতিউর রহমান নিজামী ছিলেন, এবং তিনি তো ভালো চালিয়েছেন। এর আগেও তারা যখন মন্ত্রণালয় ছিলেন, মন্ত্রণালয়গুলিতে তারা খারাপ চালান নাই। ফলে সরকার পরিচালনার ক্ষেত্রে তারা যে খারাপ করবে এটা আমি মনে করি না। কিন্তু দেখুন, আমি আবার খেয়াল করেন, আমি আগে কিন্তু রাষ্ট্র এবং সরকারের পার্থক্য করেছি, কিন্তু আমাদের এখানে তর্কটা হচ্ছে রাষ্ট্রের। আমরা যে রাষ্ট্রটা চাই, সেই রাষ্ট্রে জামাতে ইসলামী তার যে মতাদর্শ, তার যে ধর্মীয় মতাদর্শ, এটাকে আমরা কি করে ইন্টিগ্রেট করবো, তার অবস্থান কোথায় থাকবে, এটা একটা রাজনৈতিক তর্কের বিষয়। এই রাজনৈতিক বিতর্ক যদি ওঠে, তাহলে আমার প্রস্তাবটা হচ্ছে মিনতির সঙ্গে যে জামাতে ইসলামীকে তার নামটা বদলানো উচিত। জামাতে ইসলামী যখন এই যে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে বা নির্বাচন কমিশনের কাছে যখন তার ম্যানিফেস্টো পাশ করিয়েছে, সেখানে তো জামাত ইসলামী বলেছে সে গণতন্ত্রে বিশ্বাস করে নাকি। যদি তাই করে থাকে, তাহলে জামাত ইসলামী নামটা, তার একটা হিস্টোরিক্যাল লিগেসি আছে। ৭২ সালের আগে জামাত ইসলামী এই নামে আমাদের ৭২ সালের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তাহলে জামাত ইসলামীকে কি আমরা বাংলাদেশে এই নামে রাজনীতি করতে দেওয়া উচিত? উচিত তো না। ফলে জামাত ইসলামী তো এখন তো খুব ভালো সময়, ২৪শে গণঅভ্যুত্থান হয়ে গেছে, আর ইতিমধ্যে জামাতের ইসলামের যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের একটা বিচারে হয়েছে, সেটা ন্যায় বিচার হোক কি না বিচার হোক, সেটা ভিন্ন তর্ক। ফলে জামাত তো ক্লিন সব অর্থে। তাহলে আনক্লিন একটা নাম জামাত কেন রাখবে আমাকে, এটার কি যুক্তি?
ফলে জামাত ইসলামী নামে যদি তারা মন্ত্রণালয়ে যায় এবং তারা মন্ত্রী হয়, জি। এটা কি করবে? এটা আবারও পুরনো বাঙালি জাতিবাদীদের ক্ষমতা আসবার ক্ষেত্রে এটা উস্কানি হিসেবে হাজির থাকবে। জামাত ইসলামী নাম একটা প্রভোকেশন, একটা উস্কানি। এই উস্কানিটা একই পাশাপাশি বাঙালি জাতিবাদী ফ্যাসিস্টদের আবার রাজনীতিতে ফিরে আসার শর্ত তৈরি করে। ফলে জামাত ইসলামীকে অতি দ্রুত তাদের নাম বদলাতে হবে। যদি এটা করে, আমি মনে করি যে জামাতে ইসলামীর যারা রাজনীতি করছেন তারা খুব ভালো দেশ চালাতে পারে। জি। স্যার, আমরা সম্প্রতি দেখছি যে দেশে মাজারগুলো ভাঙা হচ্ছে। এবং এই মাজার ভাঙা নিয়ে সরকার কোনো তদন্ত করছে কিনা, কোনো বিচার করছে কিনা, এ নিয়ে আপনার মন্তব্য জানতে চাচ্ছি। আমি সাথে আপনাকে আরো একটা প্রশ্ন করব। যে স্যার, আমরা জানি যে জামাত ইসলামী কিংবা ইসলামী যারা কট্টরপন্থী রাজনীতি করেন, তারা কি এই মাজার তারা ক্ষমতায় আসলে কি এই যারা মাজার এবং সুফিবাদের চর্চা করে তাদের উপরে অত্যাচার এবং নিপীড়ন বাড়বে কি? দেখুন, আমি সুফিবাদ বা পীর মুর্শিদ ফকির এভাবে ভাগ করবো না। আমি খুব সিম্পল কথাটা বলবো। ইসলাম তো মজলুমের পক্ষে, আর ইসলাম তো জালিম না, জানি। এটা তো জালিমদের ধর্ম না। ফলে যারা মাজার ভাঙছে এদেরকে ইসলামপন্থী বলাটা ঠিক না। এরা একটা উগ্র ধর্মবাদী একটা ধারা। এই উগ্র ধর্মবাদী ধারাটা মূলত সাপোর্টেড বাই ইন্ডিয়ান, যাদের কথা বলছেন, এটা তাদেরই পারপাস সার্ভ করে। আন্তর্জাতিকভাবে তারা এটাই প্রমাণ করতে চায় বাংলাদেশ স্টেবল না। আপনি যদি আপনি আইন শৃঙ্খলা রক্ষা করতে না পারেন, আপনি যদি মাজার পছন্দ না করেন, লিখেন, বক্তব্য দেন। বাংলাদেশে বহু আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন অনেক আলেম আছেন, তারা মাজার বিরোধী, আমিও মাজার বিরোধী। ঠিক আছে, মাজার বিরোধী কেন? কারণ আমি লালন ফকিরের ধারার মধ্যে থাকি। এই লালন ফকিরের ধারার মধ্যে কবর পূজা নিষিদ্ধ। ঠিক আছে, কবর একটা মৃত জিনিস, আমরা কোনো মৃত জিনিস পূজা করি না। ফলে যারা মাজার পরে, ফলে নানান দিক থেকে আমি মাজারের সমর্থন করতে পারেন, কিন্তু তার মানে এই নয় যে আমি গিয়ে মাজার ভেঙে দেবো। আপনি যদি কেউ যদি মনে করে যে মাজারকে কেন্দ্র করে, আমাদের মাজারটা ইসলামের ইতিহাসে একটা ইতিহাসের সঙ্গে যুক্ত। আমাদের আউলিয়াদের মাজারটা আমাদের ইসলামের ইতিহাসের সঙ্গে যুক্ত। আপনি যখন মাজার ভেঙে দেন, তার মানে আপনি কি করতে চান? আপনি ধ্বংস করতে চান আমাদের এখানে কি করে ইসলাম এসেছিল। এই কাজটা কারা করে? এটা করে ইসরায়েলরা করে। ওয়েস্ট বেঙ্গলে দেখবেন তারা সমস্ত স্মৃতি জায়গাগুলো ধ্বংস করেছে, নামগুলো বদলে দিয়েছে। কেন বদলে দিয়েছে? যেহেতু তারা ওই যে ইতিহাস, ওই অঞ্চলের ইতিহাসটা তারা মুছে ফেলতে চায়, তারা আমাদের স্মৃতি মুছে ফেলতে চায়। ফলে যারা মাজার ভাঙে, এদের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই। এরা একান্তই এক ধরনের একটা একটা জায়গা থেকে আসছে। তাদের পলিটিক্যাল উদ্দেশ্যটা হচ্ছে আমাদের স্মৃতিগুলোকে ধ্বংস করা, এবং বাংলাদেশে যেন একটা 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 উগ্র একটা ধারা গড়ে উঠতে পারে ধর্মের নামে। এটা গড়ে উঠে বাংলাদেশকে অস্থিতিশীল করে দেয়। ফলে এদিকে তো অবশ্যই আপনাকে ধর্মের জায়গা থেকে বলুন, আপনি ইভেন সেকুলারিজম জায়গা থেকে বলুন, রাষ্ট্রের দিক থেকে বলুন, আইনশৃঙ্খলার দিক থেকে বলুন, এদিকে তো অবশ্যই প্রতিরোধ করতে হবে। স্যার, আমরা দেখছি যে ওয়াজের মাঠে কেউ কেউ আপনাকে নিয়ে বিরূপ মন্তব্য করছেন। জি জি। আপনি সেগুলোকে কিভাবে দেখেন এবং জবাব দেওয়া উচিত বলে মনে করেন কিনা? তারা যে আমাকে আমার মতে একটা অত্যন্ত হীন, অতি সাধারণ একজন মানুষের বক্তব্যকে তারা আমলে নিচ্ছেন, এর জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই। 2 নম্বরটা হলো, আমি পাবলিক ফিগার, আমি কথাটা পাবলিকলি বলছি, ফলে আমার বিরুদ্ধে কথা বলার অধিকার তাদের আছে। ঠিক আছে, তারা বলতে পারেন। তারা যদি সে কথা বলে যদি জনগণের মত তৈরি করতে পারেন তো দেখা যাক। কিন্তু তারা যেটা তারা করছেন আমাকে, তারা আমার কথা না শুনে আমার তারা বিরোধিতা করছেন। তো এই ওয়াজ তো আপনার কোনো ফল দেবে না, এটা তাদেরই ক্ষতি করবে। আমি মনে করি যে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো তাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ আমি বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলে দাঁড়িয়ে সে কথাগুলো বলি। আর আপনি যদি আমাকে জেনারেলি বলেন তাদের সম্পর্কে আমি জানবো না, আপনি সুনির্দিষ্ট তাদের অভিযোগটা আমাকে বললে আমি উত্তর দিতে পারবো। জি। আমরা দেখছি সে সম্প্রতি ৭১ এবং ২৪কে একসাথে দাঁড়া করানো হচ্ছে। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? এটা কি উচিত কিনা? ৭১ এবং ২৪কে একসাথে কি মুখোমুখি তা তো দাঁড়া করা? বলছে না। আমরা ৭১-এ একটা ভূখণ্ড রক্ষার জন্য একটা হানাদার বাহিনীকে পরাস্ত করেছি এবং স্বাধীনতা লাভ করেছি। ঠিক?
আর 24শে গণঅভ্যুত্থানের লক্ষ্য কি? একটা নতুন রাষ্ট্র গঠন করা। তো স্বাধীনতার রাষ্ট্রের মধ্যে কোনো বিরোধ নাই। আমরা ৭১ পরে ৭২ আমাদের একটা রাষ্ট্র গঠন করার কথা ছিল, আমরা পারি নাই। তাহলে দীর্ঘ সময় পরে আমরা এখন বুঝতে পেরেছি খালি ভূখণ্ড যথেষ্ট না, আমাদের রাষ্ট্রের দরকার। আচ্ছা, আরো পেছনে ফিরে যান না, ৪৭, আমি তো ৪৭ গ্রহণ করি। এটা তো ইতিহাসের ধারাবাহিকতা। ইতিহাস তো রাবার দিয়ে মুছে ফেলা যায় না। ৪৭ কি ছিল? যেহেতু বাঙালি মুসলমানরা জমি থেকে বঞ্চিত ছিল, পার্মানেন্ট সেটেলমেন্টের নামে তাদের কাছ থেকে জমি নিয়ে গেছে। কাদের হাতে ছিল এটা? হিন্দু মহাজন এবং হিন্দু জমিদারদের হাতে। এই দীর্ঘ লড়াই করে আমরা কি করলাম? আমরা সেই জমি উদ্ধার করলাম এবং পাকিস্তান হবার পরে আমরা বেঙ্গল টেন্ডেন্সি অ্যাক্টের মধ্যে আমরা জমির মালিক হলাম। তারপরে আমাদের বিশ্ববিদ্যালয় হলো। তাহলে ৪৭ তো আমাদের ইতিহাসের অংশ। আপনি কি করে বাদ দিবেন? আমরা তো, আপনি যদি ছোট বয়স ছিলেন, আপনার ১০ বছর বয়স যখন, আর আপনি যখন ২০ বছর বয়স, আর আপনি যখন ৩০ বছর বয়স হয়েছে, আপনি কি বলবেন যে আপনি সব বদলে গেছেন? অবশ্যই আপনি বদলেছেন। আপনি তো আর ১০ বছরের নাই, আপনি তো ২০ বছরের নাই, কিন্তু এই ৩০ বছরের যুবকের মধ্যে তো এই পুরনো ইতিহাস রয়ে গেছে। আপনি এটাই কি করে বুঝবেন? ফলে আমরা সবই ধারণ করি। ৪৭-এর যে আমাদের যে দেশ, আমরা যে পাকিস্তান পেয়েছি, এটা যেমন সঠিক, এটা আমি মনে করি, ঠিক তেমনি ৭২-এ আমরা ৭১-এ আমরা বাংলাদেশ স্বাধীন করেছি, এটাও আমরা মনে করি। এবং এই ২৪শে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা একটা নতুন বাংলাদেশ আমরা ওন করি, এটাও আমরা করি। আগামী দিন একটা বৃহৎ বাংলা গড়ে উঠতে পারে, হয়তো সেদিন স্বপ্ন দেখছি যে বাংলাদেশ সেখানে নেতৃত্ব দেবে তো। যে বাংলাদেশ আমরা আসছে, যার পদধ্বনি শোনা যাচ্ছে, এ তো খণ্ডিত বাংলা নিয়ে তার সন্তুষ্ট থাকবে না। আপনি তো জোর করে তো দেশ ভাগ করেছেন ১৯৪৭-এ। ঢাকার নেতৃত্বে নিঃসন্দেহে বহু নিপীড়িত, বহু মজলুম এই উপমহাদেশে তারা মুক্তি পাবে। কেন পাবে না? আমরা তো দেখাচ্ছি, পথ দেখাচ্ছি, কি করে করতে হবে, পাবে তো। ফলে সেই ভবিষ্যতের দিকে দৃষ্টি রেখে তো আমি কথা বলছি। সেই ভবিষ্যতের দিকে আপনার চোখ রেখে, নজর রেখে আমি নিশ্চিত যে বাংলাদেশ দাঁড়িয়ে যাবে। স্যার, আপনার কাছে আমার আজকের শেষ প্রশ্ন স্যার। আমরা স্বাধীনতার ৫৩ বছর শেষ করে ৫৪ বছরে পদার্পণ করলাম। বাংলাদেশের উন্নতির ক্ষেত্রে আপনি কতটা আশাবাদী স্যার? খুব আশাবাদী। আমরা মনে করি আমরা একটা বিরাট কাজ করেছি ৫ই অগাস্টে। আমাদের এখনকার যে দুর্বলতাগুলো, এই দুর্বলতাগুলো আমরা আগের চেয়ে খুব সহজে বুঝতে পারছি। আমাদের মূল ফোকাসটা কিন্তু ইকোনমিক, এটা আমরা বুঝতে পারছি। আমরা সেই ইকোনমিক ইস্যুতে অ্যাড্রেস করতে পারছি না, যেহেতু যে ধরনের শক্তিশালী সরকার আমাদের দরকার, এটা আমরা পাইনি করতে। ফলে ছাত্র আন্দোলন করছে, তারা বলছে যে সংবিধান বাতিল করো, আপনার চুপ্পুকে সরিয়ে দাও, নতুন করে গঠনতন্ত্র প্রণয়ন করো। এই আন্দোলনটা এসে গেছে, নতুন ভাবে বাংলাদেশকে গঠন করবার রণধ্বনি উঠে গিয়েছে এবং তরুণরা তার নেতৃত্ব দিচ্ছে। বাংলাদেশ তো যাচ্ছে, বাংলাদেশে দাঁড়িয়ে যাবে, এই ব্যাপারে আমি নিঃসন্দেহ। স্যার, আপনার এই দামি সময় আমাদেরকে দেওয়ার জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ধন্যবাদ। প্রিয় দর্শক, বাংলাদেশ একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে উঠুক, এই আশা ব্যক্ত করে আমরা আজকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সংযুক্ত থাকবেন। আজকে আমাদের সাথে ক্যামেরাতে আছেন আবির এবং রাজি। ধন্যবাদ।